হ্যালো এভরিওয়ান, গাইডলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অলরেডি এইচটিএমএল এবং ওয়েব ডিজাইনের একদম বেসিক জিনিসপত্র কিছুটা হলেও অলরেডি বোঝা শুরু করেছি। তো আমরা এখন যেটা দেখছি আসলে সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল বা ওয়েব ডিজাইনে ম্যাক্সিমাম জিনিসই আমাদের করতে হবে হচ্ছে ট্যাগ ব্যবহার করে। তো আপাতত ইতিমধ্যে আমরা কি করেছি, ট্যাগ ব্যবহার করে আমরা চেষ্টা করছি এরকম একটা ওয়েব পেজ বানানোর, যার মধ্যে আমরা অলরেডি এই অংশটুকু করে ফেলতে পেরেছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে। এখানে নর্মাল টেক্সট যার সাইজ একটু বড়, এখানে বোল্ড এবং এর কালারটা ডার্ক দেখাচ্ছে বোল্ড হওয়ার কারণে, এবং পরবর্তী লাইনটা একটা নতুন লাইন থেকে শুরু হয়েছে। তো আমরা চাচ্ছি এই জিনিসটাকে যতটুকু সম্ভব এই রকম করার। তো আজকে আমরা এর বাকি অংশটুকু এখন দেখা শুরু করব। তো চলো শুরু করা যাক। ওকে, তো তোমাদেরকে একদম শেষে, লাস্ট লেকচারের একদম শেষে তোমাদেরকে বলেছিলাম যে ব্রেক ট্যাগ দিয়ে আমরা নতুন লাইনে যেতে পারি। তো তোমরা যদি চাও এখানে কিন্তু মাল্টিপল ব্রেক ট্যাগ ইউজ করতে পারো, ঠিক আছে? তোমরা মাল্টিপল ব্রেক ট্যাগ ইউজ করলে কি হবে, এখানে নতুন নতুন একটা লাইন তৈরি হতে থাকবে। এখন যদি তোমরা একটু খেয়াল করো, এইখানে আমাদের যে লাইনটা, সেই লাইনটা কিন্তু দেখতে অনেকটা একটা প্যারাগ্রাফের মতো, রাইট? এখানে একটা ছেদ, আমরা পুরা ওয়েব পেজের মধ্যে একটা নির্দিষ্ট অংশ নিয়ে এই লেখাটুকুকে লিখেছি। তাহলে এইভাবে যদি কোনো একটা প্যারাগ্রাফ বা কি বলবো, একটা বড় লেখা থাকে কোনো, যেটাকে তুমি একটা প্যারা হিসাবে দেখাতে চাও, তাহলে তোমরা কি করতে পারো, প্যারাগ্রাফের একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে পি ট্যাগ। ওই পি ট্যাগটা তোমরা ইউজ করতে পারো। অর্থাৎ এই লেখাটুকুকে তোমরা যদি এখন পি নামের যে ট্যাগটা, সেই ট্যাগের মধ্যে প্রবেশ করিয়ে দাও, দেখো সরি, ক্লোজিং ট্যাগ সেহেতু স্ল্যাশ দিয়ে তারপর পি লিখতে হবে। এই ক্লোজিং ট্যাগের মধ্যে প্রবেশ করাই দেওয়ার পরে আমরা যদি এটাকে সেভ করি এবং এটাকে যদি রান করি, তাহলে দেখো এখানে একটা অটোমেটিক একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের দুইটা ব্রেকের আর দরকার হচ্ছে না। তো আমরা নর্মালি জানি যে প্যারাগ্রাফে একটু সবসময় স্পেস থাকে। তো এই স্পেসটা যদি তুমি দিতে চাও, তাহলে তুমি এই প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করতে পারো, রাইট? তাহলে এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই টেক্সটটাকে একটু বড় করা। দেখো এখানে এই টেক্সটটা একটু বড় আছে এবং এই টেক্সটের ডিজাইনটা একটু অন্যরকম আছে। তাহলে অলরেডি আমরা জানি যে কীভাবে টেক্সটের সাইজ বড় করতে হয় এবং ডিজাইন চেঞ্জ করতে হয়। তো আমরা এটা একটু জলদি করে ফেলার চেষ্টা করব। তো আমি একটু মুখে মুখে বলতে থাকি। টেক্সটের ডিজাইন চেঞ্জ করার জন্য আমাদের একটা ট্যাগ লাগবে, যেটা একটা নাম হচ্ছে ফন্ট ট্যাগ। তাই এই পুরো টেক্সটটাকে আমরা কি করলাম, ফন্ট ট্যাগের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এবং ফন্ট ট্যাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সাইজ, এবং সাইজের মধ্যে আমরা যদি লিখে দিই সাইজটা, তাহলে সেই টেক্সটটা সেই সাইজের হয়ে যায়। আমরা দেখো এখানে সাইজটা আমাদের বড় করে ফেলেছি। আরও একটা আমাদের প্রপার্টি এখানে লাগবে, সেটা হচ্ছে ফেস, ফন্ট ফেস, বা ফন্টের চেহারাটা কীরকম, দেখতে কীরকম। তো আমরা উপরে যেটা ইউজ করেছি সেটা টাইপ কী ছিল বা ফেস কী ছিল, এরিয়াল। তাহলে আমরা এখানে চাইলে অন্য একটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ভার্দানা নামে একটা সিস্টেম ডিফল্ট ফন্ট আছে, যেটা তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখো ভার্দানা ইউজ করলে এটা দেখতে একটু এরকম লাগছে, তাই না? এটা যদিও খুব বেশি পার্থক্য নয়, তারপরেও তোমরা হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবা এই ফন্টটা স্লাইটলি একটু চেঞ্জ, তাই না? তাহলে আমরা কি করলাম, এই ফন্টটাকে বড় এবং একটা প্যারাগ্রাফের মধ্যে দেখিয়ে ফেললাম। তাহলে তোমরা যদি দেখো এখানেও সিমিলার টাইপেরই একটা কি বলবো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ। বাট তোমরা একটু দেখে থাকবা যে এখানে লেফট সাইডেও একটা আপাতত গ্যাপ আছে, যে গ্যাপটা আমরা এখনো পর্যন্ত দেইনি, ঠিক আছে? এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডের যে কালো কালারটা, সেই কালারটাও আমি এখনো দিই নাই, সেটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো যে ভিডিওতে আমরা এই কালার দেওয়াটা দেখবো অ্যাকচুয়ালি, সেই ভিডিওতে আমরা এই লেখাটার বাম দিকে কিভাবে একটা গ্যাপ তৈরি করতে পারি সেই জিনিসটাও দেখে ফেলার চেষ্টা করব। তো আপাতত ধরে নিই যে এই অংশটুকু আমরা এভাবে লিখলাম এবং এটা ঠিক আছে, আমাদের সমস্যা নাই। এখন তোমাদের মনে দেওয়ার এখানে 4 লাইন গেছে। তাহলে প্রকৃতপক্ষে কি এই কি বলবো, ব্রাউজারটাকে যদি আমরা একটু বড় করি, তাহলে অটোমেটিক এটা 3 লাইনে চলে যাবে বা 2 লাইনে চলে যাবে, ঠিক আছে? তো এটা ছোট আছে, দ্যাটস ওয়াই এটা অটোমেটিক কি হয়েছে, 4 লাইনে চলে গেছে। তো এটা আমাদের কোনো প্রবলেম না। তো এরপর আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে একটা নর্মাল একটা লাইন লেখা, ঠিক আছে? যে কোনো একটা লাইন, যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বোল্ড হয়ে আছে। তো আমরা চাইলে এটাকে হেডার দিয়ে লিখতে পারি, কারণ আমরা জানি হেডার ট্যাগের বাই ডিফল্ট প্রপার্টি হচ্ছে সেটা টেক্সটকে বোল্ড করে দেখায়। তাহলে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এখানে গিয়ে আমরা কি করলাম, একটা হেডার ট্যাগ লিখলাম এবং আমরা ধরো H2 হেডারটা ইউজ করতেছি। এই হেডার ট্যাগের মধ্যে এটাকে আমরা পেস্ট করে দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম। তাহলে দেখো এই লেখাটা এখানে চলে আসছে। তোমরা যদি চাও এই লেখাটুকুর পর এই লেখাতে একটা গ্যাপ দিতে এক্সট্রা, তাহলে আবার এখানে একটা ব্রেক ইউজ করো। ব্রেক ইউজ করে
রিলোড দাও, দেখো আরও একটা গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এখানে এখন তোমরা দেখো যে এই লেখাটার পরে পুরা লাইন বরাবর একদম একটা কি আছে, একটা হরিজন্টাল লাইন ড্র করা আছে। এখন কোশ্চেন হচ্ছে এই হরিজন্টাল লাইনটা কিভাবে ড্র করব। এই হরিজন্টাল লাইনটাও আমরা একটা ট্যাগ দিয়ে ড্র করব, ঠিক আছে। তো এতক্ষণ যে বলতেছি বারবার হয়তো তোমরা একটা ওয়ার্ড শুনতেছো ট্যাগ ট্যাগ ট্যাগ, তো একটা জিনিস একটু মাথায় ঢুকাই নিতে হবে তোমাদের যে HTML দিয়ে কোনো কিছু ডিজাইন করার জন্য তোমাদের বারবার ট্যাগ ইউজ করতে হবে। তো যে কোনো জিনিস যখন ডিজাইন দেখবা তখন তোমাদের প্রথমে মাথায় নিয়ে আসতে হবে যে হ্যাঁ এই জিনিসটা হয়তো বা কোনো একটা ট্যাগ দিয়ে ডিজাইন করা সম্ভব। সো আগে ট্যাগ খোঁজার চেষ্টা করবা। তোমরা যদি কোনো একটা জিনিস ডিজাইন করতে চাও বা কোনো একটা চ্যালেঞ্জে পড়ো যে হ্যাঁ এই রকমের একটা ডিজাইন আমার দরকার, সেটাকে আমি ডিজাইন করব, প্রথমে চিন্তা করবা যে এই রকম ডিজাইনের জন্য কোনো অলরেডি ডিফাইন্ড মানে আগে থেকে বলা কোনো ট্যাগ আছে কি না যেটা দিয়ে এটা সহজেই করা যায়। তাহলে আমাদের এখন টার্গেট একটা হরিজন্টাল লাইন দেওয়া। এই হরিজন্টাল লাইনটা ড্র করার জন্য আমরা জাস্ট এই লেখাটার পরে দেখো H2 লিখেছি, H2 লেখাটার পরে আমরা কি করব, একটা ট্যাগ ইউজ করব যে ট্যাগটা হচ্ছে HR। এবং HR যদি দেওয়ার পর দেখবা এই HR এর জন্য কোনো ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ HR হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। কেন? একই রকম ব্রেক যেমন জাস্ট একটা নিউ লাইন তৈরি করে, এর কোনো নির্দিষ্ট এরিয়া নেই, একইভাবে HRও জাস্ট একটা কি করে হরিজন্টাল লাইন ড্র করে এবং এর নির্দিষ্ট কোনো এরিয়া নেই, যে জায়গায় দিবা সেই জায়গায় জাস্ট সে একটা হরিজন্টাল লাইন ড্র করে দিবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ বা এর কোনো এন্ড ট্যাগ নেই। তাহলে এটাকে আমরা সেভ করে এখানে আমরা রিলোড দিলাম এবং দেখো এখানে একটা অলরেডি হরিজন্টাল লাইন চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে পেজটা আস্তে আস্তে আমরা কি করতেছি, আমরা এর মতো করে ফেলার চেষ্টা করছি। যদিও এখনও ডিজাইনে অনেক ইমপ্রুভমেন্ট দরকার, তারপরেও মোটামুটি আমাদের মানে কি বলবো কন্টেন্টগুলো অ্যাটলিস্ট আমরা নিয়ে আসতে পারছি। এবার আমাদের একটা চ্যালেঞ্জ আছে, কীরকম দেখো এখানে বিভিন্ন টেক্সট আছে যেগুলা লিস্ট আকারে দেখানো হয়েছে একটার পর একটা। তাহলে কোনো একটা টেক্সটকে বা কোনো একটা কি বলবো জিনিসকে যদি তোমরা লিস্ট আকারে দেখাতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমাদেরকে লিস্ট ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমি বারবার ট্যাগ উচ্চারণ করতেছি, আশা করি তোমরা বিরক্ত হবে না, কারণ আলটিমেটলি HTML দিয়ে কোনো কিছু করতে হলে সব সময় তোমাদেরকে কি করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে। সো আমরা লিস্ট করার জন্য বা লিস্ট এখানে দেখানোর জন্য ট্যাগ ইউজ করব। তাহলে লিস্ট দেখানোর জন্য ট্যাগটা কীরকম সেটা একটু দেখবো। তার আগে তোমাদের একটু বলি, দেখো এখানে যে ডকুমেন্টটা সেই ডকুমেন্টটা একটু অগোছালো লাগতেছে। সো এই ডকুমেন্টটাকে যদি একটু গুছিয়ে নিতে চাও তাহলে এই ডকুমেন্টটা পুরোটা সিলেক্ট করে তোমরা যদি এডিটে যাও, এডিটে গিয়ে এখানে লাইন, এরপরে তোমরা রিইনডেন্ট এটাকে যদি সিলেক্ট করো তাহলে দেখবা একটু গুছানো হয়ে গেছে। দেখো মাঝে মাঝে একটা গ্যাপ চলে আসছে এর মাঝে মাঝে, রাইট। তাহলে আমাদের একটু জিনিসটা একটু গুছানোভাবে তৈরি হবে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে এই হরিজন্টাল লাইনটার পরে অর্থাৎ এই জায়গায় একটা লিস্ট লেখা। তাহলে এখন লিস্ট লেখার জন্য কি লাগবে বললাম, ট্যাগ লাগবে। কি ট্যাগ? লিস্টের জন্য দুই রকম ট্যাগ আছে, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। কীরকম এগুলো আসলে কি মিন করে? অর্ডার মানে কি? অর্ডার মানে এর একটা নির্দিষ্ট ক্রম আছে, অর্থাৎ 1 2 3 4 এরকম ক্রমিক নাম্বার অনুযায়ী লিস্টটা তৈরি হবে। আর আনঅর্ডার্ড মানে কি? এর কোনো নির্দিষ্ট ক্রম নাই, ঠিক আছে। এমন না যে প্রথমে যেটা লেখা হয়েছে সেটাই প্রথম এলিমেন্ট, লাস্টে যেটা লেখা হয়েছে সেটাই লাস্ট এলিমেন্ট, এরকম না। হয়তো বা একটা কোনো কিছুর বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য আছে, তুমি হয়তো বা কী করলা 5টা বৈশিষ্ট্যকে জাস্ট লিখতে চাচ্ছ, এমন না যে একটার উপর একটা ডিপেন্ডেন্সি আছে। বাট তুমি কোনো একটা কাজ করতে চাচ্ছ, সেক্ষেত্রে কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে এগুলোকে যদি তুমি লিস্ট আকারে দেখাতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার দরকার হচ্ছে একটা অর্ডার্ড লিস্ট। তাহলে তুমি তোমার ওয়েব পেজে কি দেখাতে চাও সেটার ভিত্তিতে তুমি ডিসাইড করবা যে তুমি আনঅর্ডার্ড লিস্ট ট্যাগটা ইউজ করবা নাকি অর্ডার্ড লিস্ট ট্যাগটা ইউজ করবা। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখো এই পুরো অংশটুকু অ্যাকচুয়ালি আমি কপি পেস্ট করেছি নিচে, জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করা হয়েছে। কেন আনঅর্ডার্ড বলতেছি? কারণ এর বাম পাশে দেখো যে কি বলবো এটাকে, যে পয়েন্টারগুলো সে পয়েন্টারগুলোতে কোনো অর্ডারিং দেওয়া নেই, বাট নিচে 1 2 3 এরকম অর্ডারিং আছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আনঅর্ডার্ড, এটা হচ্ছে অর্ডার। তাহলে আমরা আগে আনঅর্ডারটা একটু দেখে ফেলার চেষ্টা করি। তো আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগটার নাম কি? ইউএল। তাহলে ইউএল ফর আনঅর্ডার্ড লিস্ট। তোমরা এন্টার দিলে সাথে সাথে দেখবা যে এর একটা ক্লোজিং কি আছে, ট্যাগ আছে। তো ক্লোজিং ট্যাগ কেন আছে আমরা বুঝতেই পারছি যে এই লিস্টটা এই অংশ জুড়ে সীমাবদ্ধ, অর্থাৎ এর একটা নির্দিষ্ট এরিয়া আছে, দ্যাটস ওয়াই এর একটা ক্লোজিং ট্যাগ আছে। এবার আমাদের কি করতে হবে,
এই এরিয়ার মধ্যে আমাদের বিভিন্ন এলিমেন্টকে লিখতে হবে, তাই না? এটা একটা এলিমেন্ট, তাই না? এটা একটা এলিমেন্ট, লিস্টের একটা এলিমেন্ট, এটা একটা লিস্টের এলিমেন্ট। তাহলে লিস্টের এলিমেন্টকে যদি লিখতে চাই তাহলেও আমাদের একটা ট্যাগ আছে। কীরকম ট্যাগ? li। দেখো লিস্টের একটা আইটেম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে li, লিস্ট আইটেম। এটাকে এন্টার দিলে দেখো এখানেও একটা কি আছে, ক্লোজিং ট্যাগ আছে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের নির্দিষ্ট একটা এরিয়া আছে। কীরকম? এই এরিয়াটুকু হচ্ছে একটা লিস্ট আইটেম, এই এরিয়াটুকু হচ্ছে একটা লিস্ট আইটেম, দ্যাটস ওয়াই আমার এখানে একটা ক্লোজিং ট্যাগ আছে। তাহলে এখানে আমরা এখন যা লিখবো তাই হচ্ছে আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা কি কি লিখবো? আমরা প্রথমে লিখবো, মনে করো হোয়াট ইজ কি, সরি আমরা এখানে লিখবো হোয়াট ইজ HTML, ঠিক আছে? তাহলে আমরা এখানে এখানে আমরা পেস্ট করলাম, সেভ করলাম এবং একটা আইটেমকেই আমরা আপাতত রান করলাম। রান করলে দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছে, যেটা একটা পয়েন্টার সহ চলে আসছে। কারণ কি? এটা একটা লিস্ট আইটেম, দ্যাটস ওয়াই এটা একটা পয়েন্টার সহ চলে আসছে। তাহলে আমরা যদি মাল্টিপল লিস্ট আইটেম করতে চাই তাহলে এটাকে জাস্ট যদি কপি করে পেস্ট করি, সেভ করি এবং রিলোড দেই, তাহলে দেখো এখানে এলিমেন্ট হয়ে গেছে কয়টা? 3টা, তাই না? তাহলে আমাদের এখন এলিমেন্টগুলো কি সেম হয়ে গেছে, কারণ কপি পেস্ট করেছি। তাহলে আমি এখন দ্রুত এটাকে একটু চেঞ্জ করে ফেলি। ওকে, ওকে, তো তোমরা যদি এখন দেখো যে আমাদের এই এলিমেন্টগুলো চেঞ্জ করে ফেলেছি এবং এই এলিমেন্টগুলোর যে টেক্সট সেটা এখন হুবহু এর মতো হয়ে গেছে। তাহলে এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে একটা পার্থক্য আছে। এখানে যে পয়েন্টারগুলো সেটা হলো, মানে ফাঁকা, কিন্তু এইখানে যে পয়েন্টারগুলো সেটা কিন্তু নিরেট, ঠিক আছে? বা কি বলবো এটাকে, সলিড, রাইট? তাহলে এইখানে যে পয়েন্টার আছে সেই পয়েন্টারগুলোকেও আমি চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য ট্যাগ ইউজ করতে হবে না, সেটার জন্য একটা প্রপার্টি ইউজ করতে হবে, ঠিক আছে? কেন ট্যাগ লাগবে না? কারণ এটা অলরেডি আমাদের এই আনঅর্ডার্ড লিস্টের ভেতরে আছে, ঠিক আছে? সো আমরা যদি এই আনঅর্ডার লিস্টটাকে কোনো একটা টাইপের বানিয়ে দিই, অর্থাৎ এর যদি আমরা নির্দিষ্ট একটা টাইপ বলে দেই, তাহলেই প্রকৃতপক্ষে তোমার কি হয়ে যাবে, এর যে কি বলবো পয়েন্টারগুলোর যে ডিজাইন আছে এই পয়েন্টারগুলোর ডিজাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কি করব, এই আনঅর্ডার্ড লিস্ট যে ট্যাগটা আছে তার মধ্যে একটা প্রপার্টি লিখবো। এই জন্য একটা স্পেস আগে দিব, দেওয়ার পর কন্ট্রোল চাপ দিয়ে আমরা স্পেস বার, ঠিক আছে? এই সেম কাজটা কিন্তু যদি তুমি ম্যাক থেকে করো তাহলে কন্ট্রোল না কমান্ড চাপ দিয়ে স্পেস বার চাপ দিলে তোমরা দেখতে পাবা। এবং এখানে দেখো বিভিন্ন প্রপার্টি আছে এবং সেখান থেকে আমরা এই টাইপ প্রপার্টিটা ইউজ করব। তাহলে এই টাইপ প্রপার্টি যদি আমরা ইউজ করি এবং এর মধ্যে যদি এখন আমরা লিখে দিই সার্কেল, ঠিক আছে? এর মধ্যে আমরা লিখে দিলাম সার্কেল, এটাকে আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে রিলোড দিলাম, তাহলে দেখো এর যে বুলেট সেটা এখন কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। ওকে, এবং এর মধ্যে আরও একটা কি আছে, প্রপার্টি আছে স্কোয়ার। তোমরা যদি স্কোয়ার লিখে দাও এর মধ্যে এবং এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো এখানে এখানে কি হয়ে গেছে, স্কোয়ার তৈরি হয়ে গেছে। বুলেটটা এখন 4 কোণা, তোমরা হয়তো বা দেখতে একটু কষ্ট হচ্ছে, বাট তোমরা আপাতত বুঝতে পারছো আই হোপ যে এখানে বুলেটটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এখানে সার্কেল টাইপের বুলেট রাখা, রাইট? তাহলে আমরা এখানে রিলোড দিলাম। তাহলে আগে যেটা ছিল নিরেট গোল, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে তোমার এই সলিড যদি লিখে আমরা এখানে ইয়া করি, রিলোড দিই, তাহলে দেখবো আগের মতো হয়ে গেছে। বাট আমরা চাই হচ্ছে যে সার্কেল টাইপের, রাইট? তাহলে এখানে লিখে রাখলাম সার্কেল এবং এটাকে রিলোড দিলাম এবং আমরা এরকম পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখে ফেললাম যে কিভাবে আমরা এরকম আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে পারি। তাহলে এখন আমরা একটু সহজে দেখার চেষ্টা করবো যে কিভাবে আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করতে পারি। তাই অর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য দেখো সব কিছুই অলমোস্ট সেম, জাস্ট এখানে যে বুলেটটা আছে সেই বুলেটটাতে একটা অর্ডার আছে 1 2 3 4 লাইক দ্যাট, রাইট? তো আমরা এই জন্য কি করব, আমাদের যে পুরো অংশটা আমরা লিখেছি, এই যে কি বলবো, এই যে লেখাটুকু, মানে এই লেখাটুকু প্লাস হচ্ছে একটা আন্ডারলাইন প্লাস হচ্ছে এই লিস্ট, এই পুরো অংশটুকু আমরা এখান থেকে কপি করলাম, এবং নিচে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি সেভ করে আমরা একটা রিলোড দেই তাহলে দেখবো এখানে আমাদের এই লেখাটা আবার চলে আসছে। তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই লিস্টগুলোকে অর্ডার্ড লিস্ট বানানো। তাহলে অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগ, সেই ট্যাগটা হচ্ছে আমাদের OL, আনঅর্ডারের জন্য ছিল কি UL, অর্ডারের জন্য হচ্ছে OL। তাহলে আমরা কি করব, এখানে ও এর জায়গায় ইউ এর জায়গায় ও লিখে দিব। কিভাবে, এখানেও ক্লোজ করে দিব ট্যাগটা, ঠিক আছে? এবার আমরা যদি সেভ করি, সেভ করে আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখো এখানে 1 2 3 এরকম একটা অর্ডার চলে আসছে।
এখন তুমি হয়তো বা বলবা যে না, আমি 1 2 3 দিয়ে অর্ডার পছন্দ করি না, আমার এখানে হয়তো আমি রোমানে অর্ডারগুলো দেখাতে চাই। তাহলে তোমরা যদি এই অর্ডারের টাইপটা আবার পরিবর্তন করতে চাও বা বুলেটটা পরিবর্তন করতে চাও, তাহলে একইভাবে এখানেও টাইপ নামে একটা প্রপার্টি আছে, যার মধ্যে তুমি যদি এখানে লিখে দাও আই স্মল লেটারের, তাহলে এই স্মল লেটারের আই মানেই অ্যাকচুয়ালি তুমি চাচ্ছ স্মল লেটারের রোমান দিয়ে অর্ডারটাকে প্রকাশ করতে। দেখো এখানে 1 2 3 গুলা এখন কি হয়ে গেছে, এখানে স্মল লেটারের আই দিয়ে প্রকাশ পেয়েছে। তোমরা যদি চাও না ক্যাপিটাল রোমান দিয়ে প্রকাশ করব, তাহলে ক্যাপিটাল আই লিখে সেভ করবা এবং এখানে কি দিবা, রিলোড দিবা। একইভাবে এখানে আরও অনেকটা টাইপ আছে। ফর এক্সাম্পল এখানে যদি এবিসি দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে এ লিখবা, এ লেখার পর রিলোড দিবা, এবিসি দিয়ে তোমরা প্রকাশ করতে পারবা। যদি ক্যাপিটাল এবিসি দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে এখানে ক্যাপিটাল এ লিখে তোমরা এখানে রিলোড দিবা। রিলোড দিলে এখানে কি হয়ে যাবে, ক্যাপিটাল এ বি সি দিয়ে কি হয়ে যাচ্ছে, এর অর্ডারটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে 1 2 3 দিয়ে প্রকাশ করা। দ্যাটস ওয়াই এখানে আমরা 1 লিখলাম, অথবা না লিখলেও চলবে, বাই ডিফল্টই এটা 1 2 3 থাকে। সো আমরা এখানে লিখে রাখলাম, যেহেতু লিখেছি। সো 1 দিয়ে আমরা যদি রিলোড দিই, তাহলে দেখবো এখানে যে অর্ডারটা 1 2 3 এইভাবে হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে যে পেজটা এখন বানাচ্ছি, সেই পেজটার কন্টেন্ট কি হয়ে গেছে, অলমোস্ট আমাদের এই পেজের যে কন্টেন্ট, সেই পেজের কন্টেন্টের মতো হয়ে গেছে, কোনো কন্টেন্টে আর কমতি নেই। কিন্তু এই পেজের যে ডিজাইন, সেই ডিজাইনটাও কিন্তু এখনো পর্যন্ত এরকম না, এটাকে আমাদের আরও ডিজাইনে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই ডিজাইন চেঞ্জগুলো সম্পর্কে দেখব। তার আগে বলে দিই আমরা কি কি ডিজাইন চেঞ্জ করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো সেখানে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়ার চেষ্টা করব। এই যে প্যারাগ্রাফটা আছে, তার বাম দিকে দেখো একটা গ্যাপ আছে বা মার্জিন আছে, সেই মার্জিনটা দেওয়ার চেষ্টা করব। এখানেও দেখো একটা মার্জিন আছে বাম দিকে, এখানেও একটা মার্জিন আছে, একইভাবে মার্জিনটা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে দেখো আন্ডারলাইন আছে, এবং আন্ডারলাইনে যদি তুমি কি করো, ক্লিক করো, তাহলে দেখো এটা একটা নতুন পেজে গিয়ে একটা লিঙ্ক ওপেন করছে। তাহলে এইভাবে কোনো একটা টেক্সটকে কিভাবে ক্লিকেবল করতে পারি সেটা সম্পর্কেও আমরা নেক্সট লেকচারে দেখার চেষ্টা করব। তো আশা করি তোমাদের সাথে নেক্সট লেকচারে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।